ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পড়ছে ইসরায়েল। জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটছে ইসরায়েলিরা। কাশ্মীর সীমান্তে আবারও নতুন সংঘর্ষ। এবার পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত। সতর্ক অবস্থানে ইসলামাবাদ। এবার প্রেসিডেন্ট থেকে পোপ হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুখ ফসকে গোয়েন্দা তথ্য ফাঁস। ঝুঁকিতে ইসরায়েল, তোপের মুখে নেতানিয়াহু। ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের উপকণ্ঠে এশতাওল বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ একে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে ব্যাপক উদ্ধার অভিযান, আর সাহায্যের হাত বাড়াতে বলা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে। বিস্তারিত রিপোর্টে। স্মরণকালের ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েল। আন্তর্জাতিক সহায়তাই যেন এখন একমাত্র ভরসা। জেরুজালেমের উপকণ্ঠে এশতাওল বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রশ্ন উঠছে, দাবানল কি ইসরায়েলের উপরে প্রকৃতির প্রতিশোধ? এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় দাবানল। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যে আশেপাশের পাহাড় ও রাস্তাগুলো ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষ প্রাণ ভয়ে গাড়ি ফেলে দ্রুত এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আগুনের কারণে রুট 1 মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং 3টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের 120টি দল ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইতিমধ্যেই 13 জন আহত হয়েছেন। ইসরায়েল, ইতালি, ক্রোয়েশিয়া, গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছে সহায়তা চেয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষও সাহায্যের প্রস্তাব দিয়েছে, তবে এখনও ইসরায়েল সে প্রস্তাবে সাড়া দেয়নি। ইতিমধ্যে ইতালি ও ক্রোয়েশিয়া 3টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। প্রায় 120টি অগ্নি নির্বাপক দল এবং সামরিক বাহিনীর উদ্ধার ইউনিট কাজ করছে দাবানল নেভাতে। পুলিশ জানিয়েছে অন্তত 3টি সম্প্রদায়ের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের অগ্নি নির্বাপক বাহিনী পাঠাতে প্রস্তাব দিয়েছে। যদিও ইসরায়েল এখনও এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। অতীতেও বড় অগ্নিকাণ্ডে ফিলিস্তিন ফায়ার সার্ভিস সহায়তা করেছিল। শাহিদা রুবি, মাই টিভি। কাশ্মীরে হামলার পর উত্তেজনার জেরে পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। পাল্টা পদক্ষেপে পাকিস্তান ও ভারতের জন্য আকাশপথ বন্ধ করেছে। এতে উভয় দেশের বিমান চলাচলে সময় ও খরচ বেড়েছে। সীমান্তে সেনা তৎপরতাও বেড়েছে। বিস্তারিত রিপোর্টে। এবার পাকিস্তানের বিপক্ষে কড়া পদক্ষেপ ভারতের। পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। সতর্ক অবস্থানে রয়েছে ইসলামাবাদ। এবার কি নতুন সংকটে পড়তে যাচ্ছে পাকিস্তান, না এসব পদক্ষেপের কারণে ভারতই আবার বিপদে পড়বে? কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আবার পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে দুই দেশ। সর্বশেষ পাকিস্তানের বিমান চলাচলের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। 30 এপ্রিল রাতে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নোটাম জারি করে জানায়, পাকিস্তানে নিবন্ধিত বা সেখান থেকে পরিচালিত সামরিক কিংবা বেসামরিক কোনো বিমান 23 মে পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর ফলে পাকিস্তানি মালিকানাধীন সব ধরনের বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হলো। এর আগে পাকিস্তানও ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। তবে সরকারি সিদ্ধান্ত ঘোষণার আগেই দুই দেশ একে অপরের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর গণমাধ্যম। ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ার দেশগুলোতে পৌঁছাতে এখন তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, যেমন চীন ও শ্রীলঙ্কার উপর দিয়ে যেতে হবে, যেখানে এতদিন তারা সরাসরি ভারতের আকাশসীমা ব্যবহার করত। এতে সময় ও খরচ দুই বাড়বে। শাহিদা রুবি, মাই টিভি। আবারও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা 6 বারের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ 29 এপ্রিল রাতে জম্মুর পারগুয়া সেক্টরে গুলি বিনিময় হয়। ভারত পাকিস্তানকে একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এই ঘটনার জেরে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে ও ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।
সীমান্তে বাজছে ধ্বংসের সুর। ভারত পাকিস্তান সীমান্তের মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে। গত 6 রাত ধরে টানা গুলি বিনিময়ের ঘটনা ঘটছে, যার সর্বশেষ উদাহরণ 29 এপ্রিল রাত্রে জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে সংঘটিত হয়। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তানের দিক থেকেই প্রথমে গুলি চালানো হয়, যার জবাবে তারা কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই 6 দিনে জম্মু অঞ্চলের অন্তত 3টি গুরুত্বপূর্ণ সেক্টরে সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে একতরফাভাবে গুলিবর্ষণ চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন। 2019 সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সীমান্তের টানা সংঘর্ষ পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতের পক্ষ থেকে এই সংঘর্ষে পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তান সরকার কিংবা দেশটির কোনো গণমাধ্যমে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রসিকতা করে বলেছেন, আমি পোপ হতে চাই। তিনি আরো বলেন, ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হিসেবে আমি নিজেকে নাম্বার 1 পছন্দ মনে করি। যদিও ট্রাম্পের এই মন্তব্য ছিল মজার ছলে, তবে তাতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। আমি পরবর্তী পোপ হতে চাই, এবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট থেকে পোপ হওয়ার স্বপ্ন কেন জাগলো তা নিয়ে চলছে জোর কল্পনা। অবশেষে কি সত্যি প্রেসিডেন্ট থেকে পোপ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসাত্মকভাবে বলেন, আমি পোপ হতে চাই। তিনি রসিকতা করে বলেন, ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হিসেবে আমি নিজেকে নাম্বার 1 পছন্দ মনে করছি। ট্রাম্পের এই মন্তব্য মূলত মজার ছলে হলেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের লক্ষ্যে পোপাল কনক্লেভ আহ্বান করা হয়েছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার নিজের কোনো পছন্দ নেই, তবে নিউ ইয়র্কের কার্ডিনাল টিমোথ ডোনাল্ডকে ভালো মানুষ হিসেবে বিবেচনা করি। ডোনাল্ড পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রার্থনা পাঠ করিয়েছিলেন। এদিকে রিপাবলিক সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের এই রসিকতাকে ইতিবাচকভাবে নেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ট্রাম্প সত্যি ডার্ক হর্স প্রার্থী হতে পারেন। পাশাপাশি তিনি মজার ছলে পোপ হিসেবে ট্রাম্পের সম্ভাব্য আনুষ্ঠানিক নাম দেন পোপ ট্রাম্প MM28। যদিও ট্রাম্প এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, তার এই রসিকতা বিনোদন জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং নেটিজেনদের মধ্যে রকমারি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সম্প্রতি এক বক্তব্যে গোপন তথ্য ফাঁস করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এই তথ্য প্রকাশে তিনি গোয়েন্দা কর্মকর্তারা ও বিরোধী দলীয় নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত পেজার বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন তিনি। ওই ঘটনার সঙ্গে মোসাদের একটি গোপন অভিযান জড়িত ছিল। নেতানিয়াহুর বক্তব্যে সেই অভিযান সম্পর্কে তথ্য প্রকাশ পায়। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। মুখ ফসকে গোয়েন্দা তথ্য ফাঁস করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর এতেই হুমকির মুখে পড়ছে ইসরায়েল। নিজের দেশকে বিপাকে ফেলায় চরম নিন্দার শিকার হয়েছে এই বর্বর দখলদার প্রধানমন্ত্রী। কি ছিল সেই গোপন তথ্য? কতটা ভয়ানক কৌশলে আঁকা হয়েছিল ছক, যা সামনে আসতে নড়ে চড়ে বসেছে পুরো বিশ্ব? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক বক্তব্যে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোপন তথ্য ফাঁস করেছেন, আর এতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। জেরুজালেমে অনুষ্ঠিত জি উইশ নিউজ সিন্ডিকেট কনফারেন্সে দেওয়া বক্তৃতায় তিনি হিজবুল্লাহ যোদ্ধাদের পেজার ডিভাইস সংক্রান্ত একটি গোপন অভিযানের তথ্য জনসমক্ষে প্রকাশ করেন। নেতানিয়াহু জানান, হিজবুল্লাহ 3টি পেজার ডিভাইস ইরানে স্ক্যান করার জন্য পাঠিয়েছিলেন। মোসাদ এই তথ্য পাওয়ার পর নির্ধারিত সময়ে 3 সপ্তাহ আগেই অভিযান চালিয়ে ডিভাইস সহ স্ক্যানার ধ্বংস করে দেয়। তবে এই মন্তব্যকে কেন্দ্র করে দেশটির গোয়েন্দা মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ালাপিদ এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী এমন স্পর্শকাতর তথ্য প্রকাশ করে দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন।
জানা যায় 2022 সালে পেজার অপারেশন পরিকল্পনা চূড়ান্ত হয় এবং 2024 সালের সেপ্টেম্বরে ইসরায়েল অভিনব কৌশলে হিজবুল্লাহর ব্যবহারকৃত পেজার ডিভাইসের মাধ্যমে লেবানন হামলা চালায়। প্রথম বিস্ফোরণের 24 ঘন্টার মধ্যেই আরও একটি বিস্ফোরণে রেডিও, ল্যাপটপ, গাড়ি ও অন্যান্য ডিভাইস ধ্বংস হয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন গোপন তথ্য ফাঁস কেবল কূটনৈতিক সংকটই তৈরি করবে না, বরং ভবিষ্যতের গুপ্ত অভিযানকেও মারাত্মক ঝুঁকিতে ফেলবে। কিছুদিন আগেই জানা গিয়েছিল শীঘ্রই নতুন যুদ্ধজাহাজ উন্মোচন করতে যাচ্ছে ইরান। জাহাজটি মার্কিন মডেলের চেয়েও উন্নত এবং শক্তিশালী হবে, এমনটাই জানিয়েছিলেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। তবে এত কম সময়ে যে এই জাহাজ সবার সামনে চলে আসবে, এটা হয়তো শত্রুদের ধারণার বাইরে ছিল। অবশেষে 116 নট গতিতে পৌঁছাতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ প্রস্তুত করেছে ইরান, যা স্থলে প্রায় 215 কিলোমিটার প্রতি ঘন্টার গতির সমতুল্য। ইরান যেন নিজেকে তৈরি করছে দুর্বার গতিতে এবং তার প্রমাণ দিচ্ছে প্রতি মাসে তাদের সামরিক দিকে নতুন নতুন উন্মোচনের মাধ্যমে। এবারও তার ব্যতিক্রম নয়। কথা দিয়ে কথা রাখলেন তাংসিরি। অবশেষে তাংসিরি জানিয়েছেন, আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী একটি জাহাজ তৈরি করেছি, যা শত্রুকে বা ইরানের নিরাপত্তার জন্য এক শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে জাহাজটি প্রযুক্তিগত ও বিশেষায়িত সব পরীক্ষা শেষ হয়েছে। এদিকে আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জাহাজের সাথে দিলেন নতুন চমক। আইআরজিসি নৌবাহিনীতে তারা নিজস্ব যুদ্ধজাহাজ, মিসাইল, ড্রোনস এবং সাব সার্ফেস তৈরি করছে বলে জানিয়েছেন তিনি। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আইআরজিসির দেওয়া কথাকে উদ্ধৃত করে তাংসিরি বলেন, আমরা দিনরাত এক করে ক্লান্তি ভুলে পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করছি। তবে অতীতের কথা টেনে তাংসিরি জানান, ইসলামী বিপ্লবের আগে ইরান একটি ছোট্ট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না। আমেরিকান কোম্পানিগুলি ইরানিদের জন্য এগুলি তৈরি করেছিল। তিনি বলেন, আজ আমরা সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহীদ সোলাইমানি শ্রেণীর জাহাজ তৈরি করেছি। এই জাহাজটি খোলা সমুদ্রে অবিরাম 5000 নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করতে সক্ষম। এদিকে কদিন আগেই শহীদ বাঘেরি নামের নতুন জাহাজের কথা সামনে এনেছিলেন তাংসিরি। একসঙ্গে 14টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম এই যুদ্ধ জাহাজ। একটি টিভি সাক্ষাৎকারে তাংসিরি বলেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও উন্নত। প্রয়োজন হলে আমরা সেটি জনসম্মুখে উন্মোচন করব। অতএব আর কোনো সন্দেহ নেই যে ইরান এবার সত্যিই খেলায় নেমেছে। শুধু কথা নয়, এবার প্রমাণও রাখছে মাঠে। 116 নট গতির ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, শহীদ সোলাইমানির মতো দূরপাল্লার যুদ্ধ জাহাজ কিংবা শহীদ বাঘেরির মতো ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সবই যেন একটার পর একটা দাবার চাল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের তাংসিরির কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছে এক স্পষ্ট হুঁশিয়ারি, আমরা প্রস্তুত গতি, প্রযুক্তি আর সাহস নিয়ে। পারস্য উপসাগরে ঢেউয়ের এখন শুধু সামুদ্রিক হাওয়া নেই, আছে বারুদের গন্ধ। প্রশ্ন একটাই, কে চালাবে পরবর্তী চাল? আর সেই চাল কি হবে যুদ্ধের সময় দেবে উত্তর। কিন্তু ইরান জানিয়ে দিল তারা থেমে থাকবে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিদিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইয়েমেনে মার্কিন আগ্রাসনের জবাবে হুথি আনসারুল্লাহর সামরিক অভিযানে আরও তীব্রতা এসেছে। বুধবার এক বিবৃতিতে আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে, আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে একটি নিখুঁত অভিযান চালিয়েছেন তারা। তাছাড়া মিসাইল হামলার মুখে বিপজ্জনক মোড় নিতে গিয়ে রণতরী থেকে যে যুদ্ধবিমানটি সাগরে ডুবে যাওয়ার খবর দিয়েছিল মার্কিন বাহিনী, তা হুথিদের হামলায় ভূপাতিত হয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে রণতরী কার্ল ভিনসন এবং
এসকর্ট যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। আরেকটি মার্কিন ক্যারিয়ার গ্রুপের সঙ্গে লড়াইয়ে নিজেদের বিজয়ী ঘোষণার পরদিন এই বীরত্বপূর্ণ হামলার খবর দিলেন সারি। তিনি বলেন, মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যানকে পিছু হটতে বাধ্য করার 24 ঘন্টা পর ভিনসনকে আঘাত করা হয়। ওই হামলায় লোহিত সাগরের একেবারে উত্তরে সুয়েজ খালের দিকে পালিয়ে যায় ট্রুম্যান। ইয়াহিয়া সারি বলেন, ট্রুম্যানের বিরুদ্ধে আমাদের আশীর্বাদপূর্ণ অভিযানের প্রাপ্তির মধ্য ছিল একটি F-18 যুদ্ধ বিমান ভূপাতিত করা এবং আমাদের দেশের বিরুদ্ধে শত্রুদের চালানো বিমান হামলা ব্যর্থ করা। আরেকটি সাফল্য হলো মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলার মুখে লোহিত সাগরের একেবারে উত্তরের দিকে ট্রুম্যানের পলায়ন। শুধু মার্কিন স্বার্থের বিরুদ্ধে হামলার মধ্যে অভিযানকে সীমাবদ্ধ রাখেনি হুথি আনসারুল্লাহ। ইসরায়েলের কৌশলগত অবস্থানগুলোকে লক্ষ্য করে আরও 2 দফা ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানান সারি। এর মধ্যে একটি হামলা হয় ইয়াফা এলাকায়। এতে ইয়াফা শ্রেণীর ড্রোন ব্যবহার করা হয়। একই ধরনের ড্রোন ব্যবহার করে অন্য হামলাটি হয় আশকেলনে। সারি বলেন, শত্রুদের সামর্থ্য ও বিপুল সম্পদ থাকার পরও আল্লাহর সহায়তায় আমরা সাফল্যের সঙ্গে মোকাবেলা করছি। আল্লাহর রহমতে আমরা শত্রুর আগ্রাসনকে ব্যর্থ করতে সক্ষম হয়েছি এবং এই প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত গাজার উপর আগ্রাসন বন্ধ না হবে এবং উপত্যকাটি থেকে অবরোধ তুলে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করে যাব। গাজা উপত্যকার রাফা শহরে পরিকল্পিত সামরিক অনুপ্রবেশ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। হামাস বলেছে, এটি পরাজয়ের উন্মাদনা এবং বিজয়ের মিথ্যা ভ্রম ছাড়া আর কিছুই নয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস বলেছে, চূড়ান্ত বিজয় অর্জন এবং রাফার নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজায় নিজেদের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করেছেন। একই সঙ্গে এটি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিভ্রান্ত করার বেপরোয়া চেষ্টার অংশ। বিবৃতিতে বলা হয়, গাজায় যখন ব্যর্থতায় ডুবতে বসেছে ইসরায়েলি সেনাবাহিনী, তখন এই মন্তব্য ইসরায়েলিদের বিভ্রান্ত করার এমন একটি চেষ্টা যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। হামাস জোর দিয়ে বলেছে, গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও অবরোধের পরও ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোভাব এবং প্রতিরোধ লড়াই ইসরায়েলি আগ্রাসনের সব লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলিদের বিতাড়ন সম্পন্ন না করা পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলতে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয় হামাসের বিবৃতিতে। ইসরায়েলের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। তাদের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমগামী রুট 1 মহাসড়কে আগুন ছড়িয়ে পড়ায় অসংখ্য গাড়ি আটকা পড়েছে। এএফপি জানিয়েছে, বেত শেমেশ শহরের কাছে দাবানলে গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন কমার কোনো লক্ষণ নেই। জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। বুধবার এক বিবৃতিতে তিনি একে জাতীয় জরুরি অবস্থা বলে উল্লেখ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কাজ বলেন, আমরা জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা MDA জানিয়েছে, আগুনের কারণে হাজার হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। দমকল কর্মীদের সঙ্গে 11টি বিমানও আগুন নেভানোর কাজ করছে। এটিকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল বলে বর্ণনা করেছে সংবাদ মাধ্যমগুলো। পরিস্থিতি অবনতিশীল হওয়ায় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইটালি ও বুলগেরিয়ার সহায়তা চেয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গ্রিস ও ইটালির অগ্নি নির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 35 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 52,400 জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই 24 ঘন্টায় আহত আরও 109 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,18,014 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 2,300 জনেরও বেশি ফিলিস্তিনি
নিহত এবং আরও প্রায় ৬,০০০ মানুষ আহত হয়েছেন। গাজার মিডিয়া অফিসের আপডেট তথ্য বলছে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৬১,৭০০-রও বেশি হবে, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া হাজার হাজার মানুষ আর বেঁচে নেই বলেই ধারণা করছেন তারা। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার। দ্য নিউজ জানিয়েছে, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে পাল্টা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে 29 ও 30 এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করেন তারা। এছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যমটি জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। দেশটির নিরাপত্তা সূত্রের মতে, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়। এর আগে বুধবার পাকিস্তানের আকাশ সীমার কাছাকাছি টহল দেয়া ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় ইসলামাবাদ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তান এয়ারফোর্সের যুদ্ধ বিমান দ্রুত পাল্টা পদক্ষেপ নিলে ভারতীয় যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। নিরাপত্তা সূত্রের বরাতে খবরে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই অধিকৃত কাশ্মীরে সারা রাত টহল দিচ্ছিল। পাকিস্তানের যুদ্ধ বিমান দ্রুত ভারতীয় যুদ্ধ বিমানগুলোর উপস্থিতি শনাক্ত করে। পাকিস্তানি বাহিনীর তৎপরতার ফলে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানগুলো আতঙ্কিত হয়ে পিছু হটতে বাধ্য হয়। নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে, সশস্ত্র বাহিনী ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাষ্ট্রীয় মদতে উগ্রবাদী হিন্দুদের হাতে ধ্বংস হওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের স্থলে নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তানি সৈন্যরা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াসা মোহাম্মদ জাই খান। পাকিস্তানি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পালওয়াসার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সেনারা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান আসিম মুনির নিজেই। পালওয়াসা বলেন, ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়, তাদের জেনে রাখা উচিত শেখ সেনারা পাকিস্তানে হামলা করবেন না, কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি। এই যুদ্ধ পরিস্থিতিতে মুখ খুলেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নরেন্দ্র মোদীর আগ্রাসন ভারতীয় শত্রুতার বিরুদ্ধে পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে জানিয়ে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর যুদ্ধ প্ররোচনার তীব্র নিন্দা জানান। রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে আইনজীবীদের সঙ্গে আলোচনার সময় পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, আমরা শেহবাজ সরকারকে প্রত্যাখ্যান করলেও পাকিস্তানি জাতি হিসেবে এক হয়ে মোদীর যুদ্ধ প্ররোচনা ও তার বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান করছি। শাহবাজ শরীফের সরকারকে অবৈধ বললেও ভারতের বিরুদ্ধে যে কোনো বিষয়ে ঐক্যমত রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। আর এই মানসিকতাকে পুঁজি করতে ইমরান খানকে কারামুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সব রাজনৈতিক দল ভারত বিষয়ে এক ছাতার নিচে থাকলে উল্টো চাপে ফেলা যাবে মোদী সরকারকে, এমনটাই ভাবছেন দেশটির নীতি নির্ধারকরা। ইমরান খানকে মুক্তি দিতে ভারতকে রুখে দেওয়ার পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠছে দেশটির রাজনীতিকদের মধ্যেও। ইমরান খান পাকিস্তানের সরকারকে এখনো অবৈধ সরকার বলে আখ্যায়িত করছেন। এসবের মধ্যেই তার মুক্তির গুঞ্জন ও ভারতকে উচিত জবাব দেওয়ার দাবির খবর চাউর হয়েছে দেশটির গণমাধ্যমে। অনেকে মনে করছেন তার মুক্তি পাকিস্তানের অভ্যন্তরীণ ঐক্য ও আন্তর্জাতিক বার্তা হিসেবে কাজ করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর হামলার প্রতিক্রিয়া জানাতে সেনাবাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান প্রথমে আঘাত করবে না, তবে প্রতিশোধে পিছপা হবে না। সীমান্তে টানা গোলাগুলিতে উভয় পক্ষের সৈন্যদের আহত বা নিহত হবার খবর লুকানোর চেষ্টা চলছে বলেও মনে করছেন অনেকেই। একের পর এক গোপন ও কৌশলী সিদ্ধান্ত নিচ্ছে ভারত ও পাকিস্তান। পর্যটকদের হত্যাকাণ্ডের পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারত পাকিস্তানকে দোষারোপ করে প্রতিশোধের হুমকি দিয়েছে, পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তি ও তার ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানে কারাবন্দী। তার মুক্তির দাবি রাজনৈতিক মহলে জোরালো হচ্ছে। অনেকে মনে করছেন তার মুক্তি পাকিস্তানের অভ্যন্তরীণ ঐক্য ও আন্তর্জাতিক বার্তা হিসেবে কাজ করতে পারে।
পাকিস্তানের রাজনৈতিক মহলে আলোচনা চলছে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইমরান খানের মতো প্রভাবশালী নেতার প্রয়োজন। তার মুক্তি দেশের অভ্যন্তরীণ ঐক্য ও আন্তর্জাতিক বার্তা হিসেবে কাজ করতে পারে। কাশ্মীর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়েছে ভারত। নতুন করে অস্ত্র গোলাবারুদ কেনার খবরও প্রকাশ্যে এসেছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে। আন্তর্জাতিক মহলও ভারত পাকিস্তান ইস্যুতে উদ্বিগ্ন। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ইমরান খানের মুক্তি এই সংকটে শান্তির বার্তা হতে পারে, আবার উত্তেজনা বৃদ্ধির কারণও হতে পারে। ইমরান খানের মুক্তি কি পাকিস্তানের কৌশলগত পদক্ষেপ নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের ফল? ভারতের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করতে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? উত্তর সময়ই দেবে। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দুই দেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে। পারিবারিক সম্পর্কের উপরও এর প্রভাব পড়েছে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং বেশ কিছু পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এটি কাশ্মীরের পর্যটন শিল্পের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাকিস্তান ও ভারতের মধ্যে সীমান্তে গুলি বিনিময় অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সংঘর্ষগুলি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। ইমরান খানের মুক্তি ও দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও নেতৃত্বের কৌশলগত সিদ্ধান্তের উপর। এই সংকটের সমাধানে কূটনৈতিক উদ্যোগ ও সংযমের প্রয়োজনীয়তা অপরিসীম। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপমহাদেশ ভাগের পেরিয়েছে ৭৮ বছর। এর মধ্যে ১৯৭১ সালে নিজেদের গুরুত্বপূর্ণ অংশকে হারাতে হয়েছে পাকিস্তানকে। ৫৪ বছর পর আবারও রয়েছে দেশ ভাগের শঙ্কা। তবে পাকিস্তান না ভারত, কাকে বহন করতে হবে এই বোঝা, তার জন্য সম্ভবত অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। তার এক সিদ্ধান্তেই বদলাতে পারে গোটা উপমহাদেশের চিত্র। পাকিস্তানে হামলা চালানোর মাধ্যমে গোটা কাশ্মীর যুক্ত হতে পারে ভারতের সঙ্গে, অথবা পাশার দান উল্টে গিয়ে ভূস্বর্গকে দখল করতে পারে পাকিস্তান। তবে বিশ্লেষকদের দাবি, দ্বিতীয় বিকল্পই বাস্তবে রূপ নেয়ার সম্ভাবনা বেশি। কারণ দুই দেশের সম্ভাব্য এই যুদ্ধে তৃতীয় খেলোয়াড় বিশ্বের দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র চীন। আঞ্চলিক দ্বৈরথে চীনের জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে সম্প্রতি নিবন্ধ প্রকাশ করেছে এনডিটিভি, যেখানে উল্লেখ করা হয় পাকিস্তানে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে চীন, যার মধ্যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি অন্যতম প্রধান। $৬,২০০ কোটি এই প্রজেক্টের মাধ্যমে পূর্ণতা পাবে জিনপিংয়ের বহুল আকাঙ্ক্ষিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এরই মধ্যে সিপিইসির $২৫০০ কোটি ৪৩টি প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। শ্বেতহস্তির এই প্রজেক্টের মাধ্যমে বেলুচিস্তানের গদার বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে চীন, যার মাধ্যমে পশ্চিম ও মধ্য এশিয়া যুক্ত হবে আরব সাগরের সঙ্গে। ফলে মালাক্কা প্রণালীর উপর থেকেও কাটবে বেইজিংয়ের নির্ভরতা। বিশাল এই বিনিয়োগ রক্ষায় পাকিস্তানের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা চীনের জন্য গুরুত্বপূর্ণ। ফ্রাইডে টাইমসের সাবেক সম্পাদক নাজাম শেঠির দাবি, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় সেক্ষেত্রে ইসলামাবাদকে সামরিক সহায়তা প্রদানে এগিয়ে আসবে বেইজিং। ইতোমধ্যে পাওয়া গেছে এর বেশ কিছু প্রমাণ। সম্প্রতি এক্সপ্রেস ডেলিভারিতে পাকিস্তানকে PL-15 এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করেছে চীন। প্রতিরক্ষা বিষয়ক এক্স হ্যান্ডেল ক্ল্যাশ রিপোর্টের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইউরাশিয়ান টাইমস। ইতোমধ্যেই মিসাইলের ছবি প্রকাশ করেছে পাকিস্তান এয়ারফোর্স। ভারতের অত্যাধুনিক রাফায়েল বিমানে ব্যবহার করা হয় মিটিওর ও মিকা লং রেঞ্জ মিসাইল। তবে এই ক্ষেপণাস্ত্রগুলোর চেয়েও শক্তিশালী চীনের PL-15। এদিকে সিন্ধু চুক্তি স্থগিত করায় ভারতকে পাল্টা জবাব হিসেবে সিমলা চুক্তি বাতিলের হুমকি দিয়েছে পাকিস্তান। ১৯৭২ সালে স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখ করা হয়, কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্ব নিরসনে দ্বিপক্ষীয় সমঝোতার পথে এগোবে নয়াদিল্লি ও ইসলামাবাদ। তাই চুক্তি বাতিলের কারণে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকীকরণ করা সম্ভব।
পাশাপাশি এরই মাধ্যমে বাতিল হতে পারে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল বা এলওসি। ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কাশ্মীরে সেনা অভিযান শুরু করতে পারে পাকিস্তান। সঙ্গে আকসাই চীন সহ ভারত অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অঞ্চল দখলেও সামরিক অভিযান শুরু করতে পারে চীন। তাই তৃতীয় খেলোয়াড় থেকে চীনকে মূল খেলোয়াড় হিসেবে পরিণত হতে দেখলেও অবাক করার মতো কিছু থাকবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে রাশিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার আসছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের অধীনস্থ রাশিয়ান হেলিকপ্টার্স কোম্পানি তৈরি করেছে Mi-171A2 মডেলের এই হেলিকপ্টার। বহুমুখী ব্যবহারের উপযোগী এই হেলিকপ্টারগুলো বাংলাদেশের পুলিশের জন্য পাঠানো হচ্ছে। এই হেলিকপ্টারগুলোর বিশেষত্ব হলো এগুলো বহুমুখী কাজের জন্য ব্যবহৃত হতে পারে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের অধীনস্থ রাশিয়ান হেলিকপ্টার্স কোম্পানি এটি তৈরি করেছে। উন্নত মডেলের Mi-171 সিরিজের দুটি হেলিকপ্টার খুব শিগগিরই বাংলাদেশের হাতে পৌঁছাবে। ইতোমধ্যে হেলিকপ্টার সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে মস্কো। শক্তিশালী ও আধুনিক প্রযুক্তির এই হেলিকপ্টারগুলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রতিটি হেলিকপ্টার ঘন্টায় 260 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। দৈর্ঘ্যে প্রায় 60 ফুট এবং 13,000 কেজি পর্যন্ত মালামাল পরিবহনে সক্ষম। এই হেলিকপ্টার 26 জন যাত্রী বহনের পাশাপাশি উদ্ধার অভিযানে আহত ব্যক্তিদের জন্য 12টি স্ট্রেচার বহন করতে পারে। এতে রয়েছে ডিজিটাল অটো পাইলট, উন্নত নেভিগেশন সিস্টেম, ডিরেকশন ফাইন্ডার এবং আধুনিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, এবং শত্রুপক্ষের মিসাইল আসার আগেই সতর্কতা দিতে পারে এবং মিসাইলকে লক্ষ্যচ্যুত করার ব্যবস্থাও রয়েছে। Mi-171A2 মডেল হেলিকপ্টার সজ্জিত রয়েছে মেশিন গান, রকেট এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনের সক্ষমতা। এটি রাতের বেলায় অভিযান চালাতে সক্ষম, তীব্র আবহাওয়াতেও কার্যকর এবং বরফাচ্ছন্ন অঞ্চল থেকে মরুভূমি সব পরিবেশেই এটি সফলভাবে পরিচালিত হতে পারে। এমনকি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,000 ফুট উচ্চতাতেও এটি উঠতে পারে। এই হেলিকপ্টারগুলো শুধু সামরিক কার্যক্রম নয়, বেসামরিক প্রয়োজনে যেমন পরিবহন, উদ্ধার অভিযান এবং অগ্নি নির্বাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 2024 সালের ডিসেম্বরে পরীক্ষামূলক কার্যক্রম শেষে রাশিয়াতে এই মডেলের একটি হেলিকপ্টার প্রথমবারের মতো মোতায়েন করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে নতুন এই হেলিকপ্টার যুক্ত হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কৌশলেও পরিবর্তন আসবে। গণমাধ্যম সূত্রে জানা যায় 2021 সালে রাশিয়ার সঙ্গে এই হেলিকপ্টার কেনার জন্য $224 মিলিয়ন চুক্তি স্বাক্ষরিত হয়। নির্ধারিত সময় ডেলিভারি কিছুটা বিলম্ব হলেও এখন তা বাংলাদেশে এসে পৌঁছানোর অপেক্ষায়। এই প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের হেলিকপ্টার ব্যবস্থাপনায় নতুন এক যুগের সূচনা হবে। পাশাপাশি বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে বাংলাদেশ সরকার আরও আধুনিক অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহের লক্ষ্যে অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে। চীন, তুরস্ক, পাকিস্তানের মতো দেশগুলোর সঙ্গে বর্তমানে আলোচনা চলছে S-70 ব্ল্যাক হক হেলিকপ্টার ও J-10C ফাইটার জেট সংগ্রহের সম্ভাব্যতা নিয়ে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ। এই তো সেদিন মাত্র হুথিকে মোকাবেলায় লোহিত সাগরে অবস্থিত বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে পড়ে যায় একটি যুদ্ধ বিমান। এতে করে এক নিমেষেই জলের তলে চলে গেল $6 কোটি মার্কিন। এমনিতেই হুথিকে দমাতে প্রচুর অর্থ ও গোলাবারুদ খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের। আর ইয়েমেনে হুথিকে লক্ষ্য করে বিমান হামলা চালাতে চালাতে অনেক বেসামরিক নাগরিককে হতাহত করেছে যুক্তরাষ্ট্র, ধ্বংস করেছে অনেক সহায় সম্পত্তি। এই নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা ক্রমশ বাড়ছে দেশের ভেতরে বাইরে। যে রণতরী থেকে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, সেই USS হ্যারি এস ট্রুম্যান নাকি লোহিত সাগর থেকে যে কোনো মুহূর্তে বিদায় নেবে, এমনটাই দাবি করছে ইয়েমেনি বাহিনী বা হুথি ওরফে আনসারুল্লাহ। তবে
তবে মার্কিন নৌবাহিনী আগেই জানিয়েছে দুর্ঘটনা ঘটলেও ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ও এর যুদ্ধ বিমানগুলো বরাবরের মতোই ইয়েমেনের ভূখণ্ডে হুতিকে লক্ষ্য করে বিমান হামলা এবং লোহিত সাগরের উপকূলে অবস্থান নেয়া হুথির বিরুদ্ধে রণতরী থেকে গোলাগুলি চালিয়ে যাবে। কেননা এই রণতরী মোতায়েনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইয়েমেনি বাহিনীর বরাতে দেশটির আল মাসিরাহ টেলিভিশন বলছে যে ইয়েমেনি বাহিনীর ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ট্রুম্যান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা জানা নেই। তবে রণতরীটি শিগগিরই লোহিত সাগর থেকে চলে যাবে। ইয়েমেনি বাহিনী এও দাবি করেছে যে তাদের সাথে লড়াইয়ে কুলিয়ে উঠতে না পেরেই মার্কিন রণতরী ভেঙে যাচ্ছে। ঘটনা সত্যি হলে এটাই প্রথম নয় যে ইয়েমেনি বাহিনীর আক্রমণের মুখে মার্কিন বিমানবাহী রণতরী লোহিত সাগর ছাড়বে। গত বছর 2 বার লোহিত সাগর থেকে সরতে হয়েছিল মার্কিন বিমানবাহী রণতরীর। সবশেষ নভেম্বরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, তারও আগে জুনে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দেওয়া ইউএসএস ডিউইট ডি আইজেনহাওয়ার। ওই 2 সময়েও ইয়েমেনি বাহিনী দাবি করেছিল তাদের হামলার তীব্রতা সইতে না পেরে মার্কিন রণতরীগুলো লোহিত সাগর ছেড়েছে। ইয়েমেনি বাহিনী প্রায় প্রতিদিনই উপকূল থেকে লোহিত সাগরে মার্কিন রণতরীগুলো লক্ষ্য করে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে এর সমন্বিত ইউনিটগুলির মাধ্যমে। তাদের হামলার জবাবও রণতরীগুলো থেকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইয়েমেনের স্থলভাগে চালানো মার্কিন বিমান হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে ইয়েমেনি বাহিনী। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরীটি কয়েক মাস ধরে লোহিত সাগরে অবস্থান করছে এবং হুথির বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে সামরিক বাহিনী প্রতিদিন হামলা চালাচ্ছে। এই হামলায় যুদ্ধ বিমান, বোমারু বিমান, জাহাজ ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। বহু নিরাপত্তা বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে পানি নিয়ে আগামীতে বড় ধরনের যুদ্ধ হতে পারে, এমনকি তা পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। এর মধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান ও পোপ ফ্রান্সিস এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছে ভারত। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে সিন্ধুর পানি বাধাগ্রস্ত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধ হিসেবে দেখা হবে। আইয়ুব খান যখন পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন তখন ভারত ও পাকিস্তানের মধ্যে পানি বন্টন নিয়ে আলোচনা শুরু হয়। আইয়ুব খান সে সময় বলেছিলেন পানি না পেলে যুদ্ধ অনিবার্য। দীর্ঘ আলাপ আলোচনার পর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালের 19 সেপ্টেম্বর সিন্ধু নদের পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তিটির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে 2 দেশের মধ্যে বন্টন করে দেয়া হয় এবং পানি বন্টনের নিয়ম নির্ধারণ করে দেয়া হয়। সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় 3টি নদী ইরাবতী, বিপাশা, শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি দেয়া হয় ভারতকে, আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের 3টি নদ নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেয়া হয়। চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই। এই চুক্তির মাধ্যমে ভাটির দেশ হিসেবে সিন্ধু ও তার উপনদীগুলোর পানি প্রায় 80% উপর পাকিস্তানের অধিকার প্রতিষ্ঠিত হয়। চুক্তি শর্ত অনুযায়ী ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে নদীগুলোর পানি ব্যবহার করলেও কোনো অবস্থাতেই পানির প্রবাহ আটকে রাখতে পারবে না। যেহেতু বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ভারত তা স্থগিত করলে আন্তর্জাতিক সাহায্য চাইতে পারে পাকিস্তান। এই চুক্তিতে বিশ্ব ব্যাংক এক ধরনের গ্যারান্টারের ভূমিকা পালন করেছিল। এই চুক্তি হওয়ার পর ভারত পাকিস্তান 1962 সালে এবং 1971 সালে 2 বার বড় আকারের যুদ্ধে জড়িয়েছে, কিন্তু চুক্তি বাতিল বা স্থগিত করা হয়নি। অনেক বিশ্লেষক মনে করেন সিন্ধুর পানি আটকে দেয়া বা ভিন্ন দিকে প্রবাহিত করার মতো অবস্থায় ভারত নেই। এতে যে বিপুল অবকাঠামো নির্মাণ করা হবে তা এখনই সম্ভব নয়। ফলে ভারত চুক্তি স্থগিত ঘোষণা দিলেও তা খুব বেশি কার্যকর করা সম্ভব হবে না। সিন্ধু পানি চুক্তি বাতিল বা স্থগিত করা হোক বা না হোক, ভারতের উগ্রপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে ঘোষণা দিয়েছেন তা অত্যন্ত বিপজ্জনক। পাকিস্তানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তির কারণে ভারত হয়তো আগে কখনো এই অস্ত্র ব্যবহারের কথা বলেনি, কিন্তু এই অস্ত্র ভারত ব্যবহার করছে অনেক আগে থেকে। দুর্ভাগ্যজনকভাবে
হিসাবে তা করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে এবং এই নদীর অনেকগুলোর উজানে ভারতীয় অংশে ড্যাম ও ব্যারাজ নির্মাণ করা হয়েছে। নদীর উজানে বাঁধ নির্মাণের মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করায় বাংলাদেশের ভাটি অংশে যেমন প্রয়োজনের সময় বিশেষ করে শুকনো মৌসুমে পর্যাপ্ত পানি প্রবাহিত না হওয়ায় কৃষি সহ নানা কর্মকাণ্ড ব্যাহত হয়, তেমনি অতিরিক্ত পানি সামলানোর নামে বর্ষা মৌসুমে বাঁধগুলো গেট খুলে দেয়ায় ভাটি এলাকায় বন্যা কবলিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশে 230টির বেশি নদী রয়েছে। গত 57 বছরে বাংলাদেশের 158টি নদী শুকিয়ে গেছে। অভিন্ন নদীর উজানে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করলে নদীগুলো শুকিয়ে যেত না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে দেখা দিয়েছে এই ভয়াবহ বিপর্যয়। বাংলাদেশ কিভাবে ভারতের পানি আগ্রাসনের শিকার তার বড় উদাহরণ হলো ফারাক্কা বাঁধ। 50-এর দশকের শুরুর দিকে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু করে। পাকিস্তান আমলে এ নিয়ে আলোচনা হলেও এই বাঁধ চালু করার সাহস করেনি ভারত। স্বাধীনতার পর শেখ মুজিবের শাসনামলে পরীক্ষামূলকভাবে 10 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করে, যা আজও বন্ধ হয়নি। ফারাক্কা বাঁধ দিয়ে ভারত শুধু একতরফা পানি প্রত্যাহার করেনি, চুক্তির নামে প্রতারণা করেছে। তা করেছে দিল্লির অনুগত হাসিনা সরকারের আমলে। 1996 সালের 12 ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ঢাক ঢোল পিটিয়ে নানা আশার কথা শোনানো হয়, কিন্তু অল্প দিনেই সেই আশা ভেঙে যায়। 30 বছর বা 360 মাসের জন্য চুক্তি মাত্র 3 মাসেই অচল হয়ে পড়ে। বছরের সবচেয়ে শুকনো মৌসুম শুরুর 1 মাস আগেই বাংলাদেশ সবচেয়ে কম পানি পেয়েছে। মার্চ মাসের 27 তারিখে বাংলাদেশ পানি পায় 6457 কিউসেক। এটাই ফারাক্কা বাঁধ চালুর পর সর্বনিম্ন প্রবাহ। আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ব্যাখ্যা দেন, হিমালয়ের বরফ কম গলার কারণে নাকি পানি কম পাওয়া গেছে। 96 সালে চুক্তি অনুসারে 70,000 কিউসেক থেকে 50,000 কিউসেক পর্যন্ত পানি বাংলাদেশ ভারত সমান সমান অংশ পাবে। এটাই প্রকৃতপক্ষে চুক্তির আসল অংশ। কিন্তু ফারাক্কা পয়েন্টে পানির পরিমাণ 50,000 কিউসেকের নিচে নেমে গেলে চুক্তির পানি বন্টন ফর্মুলা অকার্যকর হয়ে পড়বে। সেক্ষেত্রে দুদেশ জরুরি আলোচনার মাধ্যমে পানির নতুন পরিমাণ ঠিক করবে। গঙ্গার উজানে ব্যাপক হারে পানি টেনে নেয়ার পর ফারাক্কা পয়েন্টে যে পরিমাণ পানি পাওয়া যাবে সেই পানির ভাগই বাংলাদেশ পাবে। গঙ্গার পুরো পানির উপর বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি। তাহলে গঙ্গার পানি পাওয়ার নিশ্চয়তা কোথায়? পানি বন্টন চুক্তির এটাই সবচেয়ে দুর্বল দিক। চুক্তির এই ভিত্তিটাই বাংলাদেশের স্বার্থ বিরোধী। এছাড়া চুক্তিতে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের সুযোগ রাখা হয়নি। পরিণতিতে ভারত চুক্তির শর্ত লঙ্ঘন করলেও দেন দরবার করার জন্য অন্য কোথাও যাওয়ার পথ খোলা নেই। অথচ নেপালের সঙ্গে মহাকালী নদী চুক্তিতে ভারত ইন্টারন্যাশনাল আরবিট্রেশন মেনে নিয়েছে। এমনকি সিন্ধু নদের পানি চুক্তিতে এই সুযোগ আছে। গঙ্গা চুক্তিতে প্রকৃত অর্থে গঙ্গার পানি বন্টন সমস্যার আদৌ কোনো সমাধান হয়নি। একইভাবে তিস্তা নদী নিয়ে ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময় গঙ্গার মতো তিস্তার ক্ষেত্রেও একটি মুখ দেখানো চুক্তির উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। তখন হাসিনা সরকার ঘোষণা দিয়েছিল তিস্তা চুক্তি না হলে ভারতকে ট্রানজিট সুবিধা দেয়া হবে না। কিন্তু হাসিনা শুধু ভারতকে ট্রানজিট সুবিধাই দেননি, ভারতের স্বার্থ পূরণে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা সহ মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দেন। এরপর চীন তিস্তা প্রকল্পে আগ্রহী হয়, কিন্তু ভারতের বাধার মুখে সে প্রকল্পে কাজ শুরু করতে পারেনি। বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি ছাড়া ভারতের অনুগত বন্ধু সরকারের সময় গঙ্গা ও তিস্তার পানি প্রত্যাহার শুরু করে ভারত। এক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়েছে তারা। জিয়াউর রহমানের শাসনামলে এই দুটি নদীর পানি বন্টন যতটা স্বার্থ রক্ষা করে করা সম্ভব হয়েছিল, হাসিনার আমলে তা আর রক্ষা করা সম্ভব হয়নি। বাংলাদেশ যদি পানির ন্যায্য হিস্সা আদায় করতে চায়, তাহলে ভারতের ওপর চাপ প্রয়োগের নীতি বাংলাদেশকে গ্রহণ করতে হবে। বাংলাদেশ ভারত অভিন্ন নদীর অনেকগুলোর উৎসমুখ চীনে। চীন এখন ব্রহ্মপুত্র নদের উজানে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহারের পরিকল্পনা গ্রহণ করেছে। চীন যাতে এমন পরিকল্পনা গ্রহণ না করে তা নিয়ে ভারত চীনের সঙ্গে দেন দরবারের চেষ্টা করে যাচ্ছে। চীন ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহার করলে শুধু ভারত নয়, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। এটি বাংলাদেশের প্রধান নদী, ফলে বাংলাদেশের পানি ব্যবস্থাপনার সঙ্গে চীনকে সম্পৃক্ত করা এখন জরুরি হয়ে উঠেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় বাংলাদেশের নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের একটি মাস্টার প্ল্যান চেয়েছে। অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।
চীন একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এখন বাংলাদেশের সামনে একমাত্র পথ হচ্ছে ভারতের পানি অস্ত্র মোকাবেলায় নদী ও পানির ব্যবস্থাপনায় চীনের সঙ্গে বহুমুখী প্রকল্প গ্রহণ করা, যাতে বর্ষা মৌসুমে আসা পানি সংরক্ষণ করে নদীগুলোর অভ্যন্তরীণ প্রবাহ ফিরিয়ে আনা যায়। শুকনো মৌসুমে একতরফা পানি প্রত্যাহার করলেও বাংলাদেশের পানির চাহিদা ও সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয়। আমরা যেন ভুলে না যাই, ফারাক্কা বাঁধ চালু করার মধ্যে দিয়ে পাকিস্তান নয়, বাংলাদেশের উপর ভারত পানি অস্ত্র প্রয়োগ করেছিল।